Dear students, this is Joel Chakraborty, Assistant Teacher English, Government SC Girls High School, Sunamganj. In my previous class, I discussed 6 rules of varieties of verbs, and I told you that I'll discuss the rest rules of varieties of verbs in my next class, and this is why today I'm here. So let's go to my class. I have given the title of my class Varieties of Verbs Part 2. That means the previous one was Part 1 and today's class is Part 2 of varieties of verbs. So let's start from rule number 7. Rule number 7. The rule is one of the plus noun or pronoun pronoun will be one of the plus noun pronoun plural plus verb singular. This is actually the structure. What's the structure? One of the plus noun pronoun plural plus verb singular. আমরা একটা উদাহরণ দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এক্সাম্পল 1 one of the buses go this way. What was the structure? What was the rule? The rule was one of the plus noun pronoun plural but verb singular. So one of the noun pronoun plural bus থেকে buses go verb হবে কি singular. তো ভার্ব যদি সিঙ্গুলার ভার্ব হয় আমরা জানি যে সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে এস বাই এস যুক্ত হবে, তো ওয়ান অফ দার পরে এই গোর সাথে কি হয়ে যাবে গোজ হয়ে যাবে, তার মানে উত্তরটা হবে গোজ। কঠিন মনে হলে আরেকটা উদাহরণ দেই, 2 নম্বর উদাহরণ দিই আমরা। ওয়ান অফ দ্য বয়েজ বি প্রেজেন্ট yesterday. One of the boys, one of the এই যে one of the noun pronoun plural ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার। আমরা সবাই জানি বির পরিবর্তে এম ইজ আর, প্রেজেন্ট টেন্সের বেলায় এম ইজ আর এবং পাস্ট টেন্সের বেলায় এটা আমি আগের ক্লাসে আরো বলেছি। পাস্ট টেন্সের বেলায় হবে কি ওয়াজ অথবা ওয়্যার। ইয়েস্টারডে আছে পাস্ট টেন্সের লক্ষণ আছে, তার মানে এখানে ওয়াজ অথবা ওয়্যার হবে। যেহেতু আমাদের রুলে আছে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে এই উত্তরটা হবে ওয়াজ। কেন এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে? ওয়ান অফ দ্য বয়েজদের মধ্যে একজন গতকাল উপস্থিত ছিল, সেই জন্য এখানে কিন্তু ওয়াজ হলো। কিন্তু এই নিয়মটাতে একটু ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমটা দেখিয়ে দিই। ব্যতিক্রম নিয়মটা আমরা দেখি, বাট ব্যতিক্রমটা কেন? ফারুক ইজ ওয়ান অফ my friends who be BCS cadets. আমরা লাইনটা একটু ভালো করে লক্ষ্য করি, এখানেও কিন্তু ওয়ান অফ আছে, ওয়ান অফ দা নাই কিন্তু ওয়ান অফ আছে, সেই জন্য আগের রুলের সাথে এটার সাথে এটা গুলায় ফেলতে পারে স্টুডেন্টরা, সেই জন্য এই পাশাপাশি দুটো উদাহরণ দিলাম। বাট এটা এই নিয়মটা ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? ফারুক ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু বি বিসিএস ক্যাডার্স, মানে আমার অনেকজন বন্ধু আছে, আমার বেশ কয়েকজন বন্ধু, অনেক বন্ধুই আছে বিসিএস ক্যাডার্স। ফারুক হচ্ছে তাদের মধ্যে একজন। ফারুক ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার অনেকগুলো ফ্রেন্ড হচ্ছে বিসিএস ক্যাডার, তাদের মধ্যে ফারুক একজন। এটা ওকে। আমরা সবাই জানি যে রিলেটিভ প্রোনাউনের বিষয়টা আমরা অনেকবার পড়েছি। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে বা যে সাবজেক্ট থাকবে সেই অনুসারে পরবর্তী ভার্বটা বসবে। এই হু অনুসারে আমরা অনেক সময় হু ইজ, হুর সাথে ইজ ব্যবহার করে বা হু ওয়াজ ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই হুটা হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করছে, সেই জন্য রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে মানে নাউন অথবা প্রোনাউন থাকবে সেই অনুসারে কিন্তু ভার্ব বসবে। এই ফ্রেন্ডস অনুসারে কিন্তু ভার্বটা বসবে। এখন কিন্তু ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আগের নিয়মের সাথে প্যাচ লাগালে হবে না। তাহলে কি হলো? ফারুক ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস
হু এখন কিন্তু বিটা কি হয়ে যাবে আর, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, তো সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে আর। এখন কিন্তু ইজ লিখলে হবে না। এই হচ্ছে রুল নাম্বার 7। আমরা রুল 8-এ চলে যাব। রুল 8, আমরা ইনডিফিনিট কিছু প্রোনাউন আছে, আমরা সবাই জানি এগুলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনগুলো কি কি? এভরিওয়ান, নো ওয়ান, অথবা আমরা নান লিখতে পারি, দুইটা আমরা জানি যে নো ওয়ান আর নান একই কথা, অথবা সামওয়ান, নোবডি, এভরিবডি, এগুলো। ওকে, এগুলো সর্বদাই কি ভার্ব নেই? সিঙ্গুলার ভার্ব নেই, সিঙ্গুলার ভার্ব। এগুলোর পরে সর্বদাই কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। এভরিবডি, একটা উদাহরণ দেখি আমরা। EVERO, এভরি, বডি, ট্রাস্ট, এ ট্রুথফুল বয়। আমরা সবাই জানি এই লাইনটা একদম কমনও, এভরিবডি ট্রাস্ট এ ট্রুথফুল বয়। তাহলে এখানে ট্রাস্ট, যেহেতু এভরিবডিটা সিঙ্গুলার, সেজন্য ভার্বটাও সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে, তার মানে ট্রাস্টের পরিবর্তে হবে ট্রাস্টস। সেম উদাহরণই আমরা একটা নেগেটিভ শব্দ দিয়ে করি, নো ওয়ান অথবা নান দিয়ে করি, অথবা নো বডি দিয়ে করি। নো বডি, নো বডি বিলিভ, BELIEVE, বিলিভ এ লায়ার। ঠিক উল্টোটা, প্রত্যেকে একটা সত্যবাদী ছেলেকে পছন্দ করে, মানে বিশ্বাস করে, পছন্দ নয় বিশ্বাস করে। আর নোবডি বিলিভ এ লায়ার, মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না। তাহলে নোবডি তো আছেই, আমরা কি লিখবো? নোবডিটা যেহেতু একটা ইনডিফিনিট প্রোনাউন, সামওয়ান, নোবডি, সামবডি, নো ওয়ান, নান, এভরিওয়ান, এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে বিলিভ এর সাথে কি এস বাই এস যুক্ত হবে। তার মানে এই সেন্টেন্সটা অত্যন্ত কমন, এটা যে কোনো স্টুডেন্টই পারার কথা, সহজ বাক্য হয়ে গেছে। নোবডি বিলিভ, বিলিভ থেকে হয়ে যাবে বিলিভস, BELIEVES। এই তো। তাহলে এখানেও একটু সমস্যা আছে। সমস্যাটা কি? আমরা একটু ব্যতিক্রম আছে, সব জায়গাতেই ব্যতিক্রম থাকে, সেজন্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা পড়ছি সামওয়ান, সামবডি, নো ওয়ান, নান, নোবডি পড়ছি, কিন্তু শুধু সাম যদি থাকে, শুধু সাম, তাহলে কিন্তু প্লুরাল, এবং ভার্বও প্লুরাল হবে। যেহেতু এই সাম যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এটা সাবজেক্টটা প্লুরাল, সেক্ষেত্রে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। আমরা একটা উদাহরণ দেখি। সাম ওয়ান্ট টু বি ডক্টরস। এই সাম মানে হচ্ছে কিছু কিছু মানুষ, কিছু মানুষ মানে কিন্তু একজন না, দুইজন না, অনেকজন, বেশ কয়েকজন, কি বোঝাচ্ছে? সাম ওয়ান্ট টু বি ডক্টরস। তাহলে এখানে যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। প্লুরাল মানে ভার্বের সাথে কিছু যুক্ত হবে না, যা আছে তাই থাকবে, বেস ফর্মে বসবে। আমরা জানি যে ওয়ান্টের বেস ফর্ম ওয়ান্ট, তো সেই ক্ষেত্রে আনসারটা হবে ওয়ান্ট। আনসারটা কি দাঁড়ালো? সাম ওয়ান্ট টু বি ডক্টরস। এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, সাম কিন্তু ওই সাম ওয়ানের সাথে গুলায় ফেললে হবে না, ভুল হবে আমাদের। তাহলে এই হচ্ছে 8 নাম্বার। আমরা 9 নম্বরে চলে যাব, 9 নম্বর নিয়মে চলে যাব। 9 নম্বর নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরা অনেক সময় প্যাচ লাগিয়ে ফেলে। এই নিয়মটা আমার বিশ্বাস যে এখন এই নিয়মটা যদি কেউ ভালো করে বুঝে, আমি একটু গুছিয়ে আমার মতো করে দেখাবো, কেউ যদি এটা বুঝতে পারে এবং সে যদি খাতায় নোট রাখে, আমি নিশ্চিত করে বলতে পারি যে পরবর্তীতে তার এই ভুলটা আর হবে না। সাধারণত ছাত্ররা ভুল করে ফেলে, আমরা যখন খাতা দেখি তখন দেখি যে ভুল হয়। তো আমরা 9 নম্বর নিয়মটা দেখি। আমি আমার মতো করে লিখছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। অর, নর, বাট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা ভালো করে একটু বোঝার দরকার আছে। এই বাট মানে হচ্ছে, আমি শুধু বাট লিখছি, আসলে এটা হবে নট অনলি,
ডট ডট দিয়ে বাট অলসো। এখন আমি নিয়মটা লিখছি, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দেবো, এটা কোনো অসুবিধা নেই, সবাই বুঝতে পারবে। নর হচ্ছে নেদার ডট ডট নর, নেদার নর। আর এই ওয়ার মানে শুধু ওয়ার না, এটা হচ্ছে আইদার ডট ডট অর। এখন এটা আমি এখানে কীভাবে কেন লিখলাম এটা, কেন লিখলাম আমি বুঝিয়ে দিচ্ছি। নট অনলি ডট ডট দিছি, এখানে কিন্তু একটা সাবজেক্ট হবে, নট অনলির পরে একটা সাবজেক্ট হবে, বাট অলসোর পরে আরেকটা সাবজেক্ট হবে, দুইটা সাবজেক্ট বসবে। এটার ক্ষেত্রেও তাই, নিদারের পরে একটা সাবজেক্ট বসবে, নরের পরেও একটা সাবজেক্ট বসবে, আইদারের পরে একটা সাবজেক্ট বসবে, অরের পরে আরেকটা সাবজেক্ট বসবে। আমরা দুটো উদাহরণ দিই, তাহলে এই জিনিসটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আমাদের কীভাবে আসবে বা আমরা কীভাবে আনসার করবো সেটা আমরা বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল 1 আমরা দেখি, এইটা দিয়ে প্রথমে একটা দেখি। নট অনলি করিম বাট অলসো his brothers বি ব্র্যাকেটে থাকলো ব্রিলিয়ান্ট। ওকে, এখন সমস্যাটা কোন জায়গায় হবে আমাদের? সমস্যাটা হবে নট অনলির পরে একটা সাবজেক্ট আছে করিম, বাট অলসোর পরে আরেকটা সাবজেক্ট আছে হিজ ব্রাদার্স। এখন আমরা কোন সাবজেক্টটা অনুসারে ভার্বটা লিখবো, তাই তো? দুইটা সাবজেক্ট হয়ে গেছে, করিম এবং হিজ ব্রাদার্স। এখন কি আমি হিজ ব্রাদার্স অনুসারে এখানে প্লুরাল ভার্ব লিখবো, নাকি করিম অনুসারে ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমরা সিঙ্গুলার ভার্ব লিখবো? এটাই হচ্ছে প্রবলেম। ছাত্ররা এই ধরনের সেন্টেন্স পেলেই পেস লাগিয়ে দেয়। এটা আমার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। এটা রাইট ইউজ অফ ভার্বসের ক্ষেত্রে তো কাজে লাগবেই, আমি করাচ্ছি রাইট ইউজ অফ ভার্বস। এটা কিন্তু চেক কোয়েশনের ক্ষেত্রেও কাজে লাগে, এই সেন্টেন্সটা কিন্তু চেক কোয়েশন হিসেবে আসতে পারে। তো এই নিয়মটা যদি আমি বুঝতে পারি, চেক কোয়েশনটাও আমার কারেক্ট হবে, আমার রাইট ইউজ অফ ভার্বসও কারেক্ট হবে। কিভাবে? নট অনলি করিম বাট অলসো হিজ ব্রাদার্স। এখানে নট অনলি করিম বাট অলসো, আমি নিয়মটা লিখে, আমরা সংক্ষেপে এই নিয়মটা লিখছি, এই কনজাংশন দ্বারা যদি সাবজেক্ট দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আমি আবারও বলছি, অর নর বাট, এই তিনটা জিনিস মনে রাখলে আমাদের চলবে। এই অর নর বাট মানে কি আমরা এটা বুঝে নিব। নট অনলি, এই বাট মানে হচ্ছে নট অনলি বাট অলসো, নর মানে হচ্ছে নিদার নর, আর অর মানে হচ্ছে আইদার অর। এই কনজাংশনগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, প্রথম সাবজেক্ট অনুসারে নয়। আমি আবার বলছি, অর নর বাট, বাট মানে হচ্ছে নট অনলি বাট অলসো, নর মানে হচ্ছে নিদার নর, আর অর মানে হচ্ছে আইদার অর। এই তিনটা কনজাংশন দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, প্রথম সাবজেক্ট অনুসারে নয়। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে এটা অত্যন্ত ক্লিয়ার। আমরা প্রথম নিয়মটা দেখি, একটা এক্সাম্পল দেখি এই নিয়ম অনুসারে। নট অনলি করিম বাট অলসো হিজ ব্রাদার্স, এখানে দুইটা সাবজেক্ট আছে, এই নট অনলি এবং বাট অলসো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলো, তাহলে আমরা পরের সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাবো, প্রথম সাবজেক্ট অনুসারে নয়। ওকে, এখন যে কোনো সেন্টেন্স তো হইতে পারে, এই অর দ্বারা হইতে পারে, নট দ্বারা, বাট দ্বারা তো আমরা একটা এক্সাম্পল দেখলামই। তো এখানে আনসারটা কি হয়ে যাবে? এই বির পরিবর্তে হয়ে যাবে আর। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখব, তাহলে এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা নিয়ম দেখি, নিয়ম না, একটা উদাহরণ দেখি। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল 2 লিখি আমরা, এটা লিখি, নেদার সাকিব nor other players, neither Sakib nor other players be taken for IPL. Neither Sakib nor other players be taken for IPL. আমরা সবাই জানি বির পরিবর্তে এম ইজ আর অথবা ওয়াজ আর হবে। আমাদের সাবজেক্ট, দুইটা সাবজেক্ট আছে কিন্তু, এই সাকিব হচ্ছে একটা সাবজেক্ট, আদার প্লেয়ার্স হচ্ছে আরেকটা সাবজেক্ট। মানে শুধু সাকিবই নয়, সাকিব না অন্য কোনো প্লেয়ারকেও আইপিএল এর জন্য নেওয়া হয়নি। তাহলে বির পরিবর্তে কিন্তু আমরা কি লিখবো? এম ইজ আর ওয়াজ ওয়ার। সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে যে পাস্ট টেন্স, কেনা হয়নি বা নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে কোনো প্লেয়ারকে, সাকিবকেও তো নেওয়া হয়নি, অন্য কোনো প্লেয়ারকেও নেওয়া হয়নি, সেক্ষেত্রে আমরা কি লিখবো?
ওয়ার। আমরা কিন্তু প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো না, যেহেতু এটা এই নিয়মের মধ্যে পড়ে গেছে, মানে ওয়ার নর বাটের মধ্যে পড়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব বসবো। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আদার প্লেয়ার্স, তাহলে এখানে কি হবে? ওয়ার। এখানে কিন্তু আমরা আরও লিখতে পারি, কেন এই সেন্টেন্সটা এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে একদম অতীতকালের এই সেন্টেন্স, এটা কিন্তু আমরা পাস্ট টেন্সে বলতে পারি যে নেওয়া হয়নি, নেওয়া হয় না, এই অর্থে আমরাও লিখতে পারি। নেওয়া হয় না যদি লিখি অর্থটা, তাহলে কিন্তু আরটি কেন আমরা লিখতে পারি। তাহলে এই হচ্ছে এই নিয়মটা। এখন এটার সাথে মিল রেখে আরেকটা উদাহরণ আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। এটার সাথে মিল আছে, একদম হুবহু মিল। কীরকম মিল? আমরা 10 নম্বরে যাব না, 9 নম্বরে থেকে আমরা এটার সাথে মিল রেখে একই এটার অংশ হিসেবে আমরা দেখাই দেবো যে অন্যান্য কনজাংশন। অন্যান্য কনজাংশনগুলো কি কি হইতে পারে? অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং উইথ, টুগেদার উইথ। তোমরা খাতায় চাইলে নোট করে রাখতে পারো, কারণ এগুলো একসাথে করে এভাবে বইয়ে অনেক সময় তোমরা বাজারের যে বইগুলো আছে প্র্যাকটিস বইগুলোতে পাবে না। টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, এই যে কনজাংশনগুলো আছে এগুলো দ্বারাও কিন্তু দুইটা সাবজেক্ট যুক্ত হতে পারে। এগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা কি করব? তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, আমরা যদি আগের নিয়মটা ভালো করে মনে রাখতে পারি তাহলে কিন্তু এগুলো এত মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ একটা নিয়ম এটার সাথে এটা তো বিপরীতধর্মী। যদি এগুলো দ্বারা যুক্ত থাকে তাহলে পরের সাবজেক্ট মানে সেকেন্ড সাবজেক্ট, আর এরপরে এখানে যতগুলো কনজাংশন লিখলাম এই সবগুলো কনজাংশন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো যদি আমি মনে রাখতে পারি যে এটার ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে না, সেকেন্ড সাবজেক্ট অনুসারে বসবে, তো এটার ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে বসবে। ঠিক উল্টোটা, আমরা এটার ক্ষেত্রে একটা বা দুটো উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। দ্য মাদার along with her 3 daughters walk in the everyday। ওকে, আমরা সেন্টেন্সটা ভালো করে দেখি। দ্য মাদার একটা সাবজেক্ট যুক্ত হলো কি দ্বারা? অ্যালং উইথ হচ্ছে যে এখানে যে কনজাংশনগুলো লিখলাম অ্যালং উইথ ছিল, ওকে, এই যে অ্যালং উইথ বসলো। আর আরেকটা সাবজেক্ট কি? হার 3 ডটার্স, তার 3টা মেয়ে। মা তার 3 মেয়েকে সাথে করে নিয়ে কি করেন? ওয়াক ইন দ্য গার্ডেন এভরিডে। আমরা সবাই জানি যে এভরিডে, ডেইলি, অকেশনালি, রেগুলারলি, এরকম যদি থাকে এই অ্যাডভার্বগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা রাইটার্স অফ ভার্বসের একদম প্রথম দিকের যে নিয়মগুলো আছে সেখানে এই নিয়মটা আছে। তো সেক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে, আর যদি প্লুরাল হয় তাহলে আর এস বাই এস যুক্ত করতে হবে না, ভার্বটা ঠিক থাকবে। তাহলে এখানে আমরা দুইটা সাবজেক্ট আছে, এখন আমি কোনটা অনুসারে ভার্ব বসাবো? আমাদের উপরের নিয়ম থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে অর নর বাট হলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, প্রথম সাবজেক্ট নয়। তাহলে এটা তো অর নর বাট দ্বারা যুক্ত না, নট অনলি বাট অলসো নাই, আইদার অর নাই, নিদার নর নাই। বাকি যে কনজাংশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট কি? মাদার। মাদারের সাথে মিল রেখে আমরা কি লিখবো? ওয়ার্কস। ওকে, ওয়ার্কস। দ্য মাদার ওয়ার্কস ইন দ্য গার্ডেন এভরিডে। এই সাবজেক্টটাকে আমার কাউন্ট করার কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে আমার এই 9 নম্বর নিয়মটা। 9 নম্বর নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমরা নোট করে রাখবে এবং বাসায় আরও প্র্যাকটিস করবে, আরও অনেক উদাহরণ প্র্যাকটিস করতে হবে। আমরা লাস্ট নিয়মে চলে যাব, 10 রুল নাম্বার 10-এ চলে যাব, এবং 10 এই রুলটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ, এবং স্টুডেন্টরা ভুল করে। আমরা এই উদাহরণের মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে ফ্র্যাকশন একটা বিষয় আছে, FRACTION। এই ফ্র্যাকশনের মানে হচ্ছে ভগ্নাংশ। আমরা সবাই জানি এটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে, তখন আমাদের সাবজেক্টটা চুজ করতে আমাদের প্রবলেম হয়ে যায় যে কোন সাবজেক্ট অনুসারে ভার্বটা বসবে। এখানে দুইটা সাবজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সাবজেক্ট নাকি পরের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, তো ছাত্ররা একটু প্যাচ লাগায় ফেলে।
তো এই আমার মনে হয় যে আজকের এই ক্লাসের পরে আমার এই যে 9 নম্বর নিয়মটা এবং 10 নম্বর নিয়মটা আমি যেভাবে বুঝিয়ে দিলাম, যদি ছাত্ররা সঠিকভাবে বুঝতে পারে, মনোযোগ দিয়ে শোনে এবং খাতায় নোট করে ফেলে প্র্যাকটিস করে, আমার মনে হয় যে এই নিয়মের মধ্যে আর তাদের কোনো কনফিউশন তৈরি হবে না। কীরকম ফ্র্যাকশন, কীরকম এই জিনিসটা আগে দেখাই। 1/3 of the work, 1/3 of the work has been done. ওকে, এটা গেল। এখন আমি একটা জিনিস আগে এই জায়গাটাকে আমাদের আগে একটু ভালো করে বুঝতে হবে, ফ্র্যাকশনের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কীরকম বিষয়টা? ফ্র্যাকশনের বিষয়টা হলো, যদি এখানে 1 থাকে মানে 1 থাকে, তাহলে এখানে যতই থাকুক না কেন এটার সাথে এস বা এস যুক্ত হবে না। কিন্তু এখানে 1 এর জায়গায় যদি 2 থাকতো, 2, তাহলে কিন্তু এই থার্ডটা কি হয়ে যেত? এই থার্ডটা হয়ে যেত থার্ডস, THIRDS। মানে এখানে 1 এর বেশি হলে, এখানে যদি 1 এর বেশি হয় তাহলে এই পরবর্তী ওয়ার্ডটার সাথে এস বাই এস যুক্ত হবে। আমি আবার বলছি, যদি থাকে 1 তাহলে এখানে কিন্তু ফোর্থ হবে, FOURTH, এখানে এস বাই এস যুক্ত হবে না। কিন্তু এখানে যদি থাকে 3 তাহলে কিন্তু এই 4টা কি হয়ে যাবে? ফোর্থস। এই যে এখানে একটা এস যুক্ত হবে। এখানে 1 এর অধিক হইলেই এটার সাথে এখানে একটা এস যুক্ত হবে, তার মানে 3/4, কিন্তু 1/4। এই অংশটার এই কাজটা এখানেই শেষ, এই অংশটার কাজটা কিন্তু এখানেই শেষ। এটার সাথে এই ভার্বের কোনো সম্পর্ক নাই। আমি আবার বলছি, 1 এর সাথে থার্ড হবে, কিন্তু এই 1 এর পরিবর্তে যদি 1 এর চেয়ে বেশি হয়ে যায়, 1 পয়েন্ট সামথিং হলে তো 1 এর চেয়ে বেশি, তাহলে কিন্তু পরবর্তী শব্দটা কি হয়ে যাবে? প্লুরাল। তার মানে 1/3 ওকে, কিন্তু 2/3 লিখলে হবে না, কি হয়ে যাবে? 2/3। এবং এটার কাজটা, এই ফ্র্যাকশনের কাজটা এখানেই শেষ, এখানেই শেষ। ফ্র্যাকশনের কাজটা কিন্তু এই ফ্র্যাকশন অনুসারে কিন্তু পরবর্তী ভার্ব বসে না, ফ্র্যাকশন অনুসারে ভার্ব বসে না, বরং ভার্বটা বসে এই ভার্বের ঠিক আগে একটা নাউন অথবা প্রনাউন থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। নাউন প্রনাউনটাই হচ্ছে সাবজেক্ট। এই যে এটা হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টে কি? দ্য ওয়ার্ক, এটা কিন্তু আমার সাবজেক্ট। এইটা অনুসারে ভার্বটা বসবে, ফ্র্যাকশন অনুসারে নয়। তাহলে আমরা লিখব ফ্র্যাকশন অনুসারে ভার্ব বসে না, বসে না, এটা আমাকে মনে রাখতে হবে। এই ফ্র্যাকশন অনুসারে এখানের ভার্বটা বসবে না, মানে ফ্র্যাকশনের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। ফ্র্যাকশনটা শুধু এখানেই শেষ, 1 হলে থার্ড, 2 হলে থার্ডস, এটার কাজ শেষ। আমি এটা মুছে নেব। তাহলে আমার উত্তরটা কি হবে? আমার পরবর্তী নাউন বা প্রনাউনটা বা সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এটা তো সিঙ্গুলার। দ্য ওয়ার্ক একটা আনকাউন্টেবল বিষয়, তো আনকাউন্টেবল হলে তো এমনিতেই কী হয়ে যাবে? এটাকে সিঙ্গুলার ধরা হবে। যেমন ওয়াটার, মিল্ক, রাইস, এগুলো আনকাউন্টেবল, তাই এগুলোর পরবর্তী ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। রাইস ইজ, ওয়াটার ইজ, এরকম মিল্ক ইজ। এখানে ইজ লিখি কেন? কারণ মিল্কে আমরা কাউন্ট করতে পারি না, এটা আমরা ওজন করে বিক্রি করি, সেজন্য এটার ক্ষেত্রে কী হয়? সিঙ্গুলার ভার্ব হয়। মিল্ক ইজ, রাইস ইজ, ওয়াটার ইজ, গোল্ড ইজ, আয়রন ইজ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো দ্য ওয়ার্কটাও যেহেতু আনকাউন্টেবল এবং এটা হচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে হবে হ্যাজ বিন, ঠিক থাকবে। দ্য ওয়ার্ক, আনসারটা হবে হ্যাজ। বাকি অংশটা দেয়াই আছে, তাহলে আনসারটা কি লিখবো আমরা? হ্যাজ। কিন্তু এই সেম সেন্টেন্সটাই যদি এখানে আমরা একটু পরিবর্তন করে লিখি টু, তাহলে এখানে থার্ড হবে না, কিন্তু থার্ডস হয়ে যাবে, THIRDS। 2/3 অফ দ্য পিপল বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। মার্কারের কালি শেষ, কষ্ট করে বুঝে নিতে হবে। 2/3 অফ দ্য পিপল বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখন কিন্তু আমার এইটার কাজ তো এখানে শেষ। আমি তো আগেই বলছি যে ফ্র্যাকশন অনুসারে ভার্ব বসে না, ফ্র্যাকশনের কাজ 2 ছিল, থার্ডস আছে, এটা ওকে, তারাই দিয়ে দিবে সেন্টেন্সে সব দিক, মানে আমার প্রশ্নে দেওয়া থাকবে, আমার কোনো এটা নিয়ে টেনশন নেই। অফ দ্য পিপল, আমার সাবজেক্ট হচ্ছে পিপল, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি পিপল হচ্ছে প্লুরাল, পিপল, চিলড্রেন, এগুলো তো এমনিতেই প্লুরাল। তো এগুলোর পরে কি হবে? প্লুরাল ভার্ব হবে। প্লুরাল ভার্ব মানে হচ্ছে এই বির পরিবর্তে প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখন এই প্রেজেন্ট ইন দ্য মিটিং, মিটিংয়ে কি উপস্থিত ছিল নাকি মিটিংয়ে উপস্থিত আছে, এটা আমরা শিওর না। যেহেতু এখানে পাস্ট টেন্সের কোনো লক্ষণ নাই, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ভার্ব লিখবো। আমরা সবাই জানি বির পরিবর্তে প্রেজেন্ট টেন্সের বেলায় এম, ইজ, আর এটা অসংখ্যবার আমি দেখাইছি, আগে কয়েকবার দেখানো হয়ে গেছে। তাহলে বির পরিবর্তে কি হবে? এম, ইজ, আর, যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল তাহলে অবশ্যই কি হবে? আর হবে।
এই এখন যদি এটা কেউ ওয়ার লিখে ফেলে সে নাম্বার পাবে, ওয়ার কিন্তু নাম্বার পাবে, কিন্তু এখানে কিন্তু অতীতের কোনো লক্ষণ নাই, পাস্ট টেন্সের কোনো, যদি বলতো ইয়েস্টারডে, ইন দ্য লাস্ট মিটিং, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম ওয়ার। সঠিক হবে এটাই, ওয়াইজ হবে আর আনসার করা। কিন্তু কেউ যদি ওয়ার লিখে ফেলে এই সেন্টেন্স অনুসারে কিন্তু সে ওয়ার লিখলেও মার্ক পাবে, কেননা 2/3 অফ দ্য পিপল ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, মিটিংয়ে উপস্থিত ছিল, কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্সের কোনো লক্ষণ নাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর দেওয়াটা আমাদের জন্য ভালোভাবে সেফ হবে। এই হচ্ছে 10 নম্বর নিয়ম। এবং এর মধ্যে দিয়ে আমাদের রাইট ইউজ অফ ভার্বস পার্ট 2, আমি মনে করি যে রাইট ইউজ অফ ভার্বসের উপরে আরেকটি ক্লাস প্রয়োজন আছে। আমি ইম্পর্টেন্ট 10টা নিয়ম দেখাইছি, আরও 5-6টা 4-5টা বা 6টা নিয়ম দেখাইতে পারলে আমার মনে হয় পরিপূর্ণ হবে বিষয়টি, কারণ রাইট ইউজ অফ ভার্বসের অসংখ্য নিয়ম আছে। তোমরা যারা প্র্যাকটিস করছো তারা নিশ্চয়ই জানো যে বইয়ে অসংখ্য নিয়ম দেওয়া আছে, কিন্তু আমি যেগুলো মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে রুলগুলো আছে সেই 10টা, এবং আমি একটা তালিকার মতো করে 10টা নিয়ম আলোচনা করলাম। পরবর্তীতে আমি আরেকটা ক্লাস নেব রাইট ইউজ অফ ভার্বসের উপরে। যারা প্রথম 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসটা দেখলে আমার বিশ্বাস যে কিছু না কিছু উপকার তোমাদের হবে। তোমরা সবাই জানো এবং পারো, বইয়েও আছে, তারপরেও যদি আমার ক্লাসের মধ্যে আমার বিশ্বাস যে কিছু না কিছু তোমাদের হেল্প হবে। তো পরবর্তী ক্লাসটিও আমার করার অনুরোধ রইল, 3 নম্বর ক্লাসটা রাইট ইউজ অফ ভার্বসের পার্ট 3। আর সে পর্যন্ত তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ।